হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে। আমি তোমাদের সন্দীপ স্যার। আজকে রাইম মার্টিনের 11 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। সবাই আমার সাথে সাথে প্র্যাকটিস করবে। দেখো কি বলেছে, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন। এটা আমরা আগেও অনেকবার আলোচনা করে নিয়েছি, ঠিক আছে। আশা করি তোমরা এগুলো সব পারবে। এরপরে কি বলেছে দেখো, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন। কে বলবেন? সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, ভিডি সাভারকর না রাসবিহারী বসু? কি উত্তর হবে? ভিডি সাভারকর। ভিডি সাভারকর মানে হচ্ছে কি বিনায়ক দামোদর সাভারকর। ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন, তাই না? তার ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থতে বলেছিলেন। আচ্ছা, তারপরে কি হচ্ছে দেখো, আধুনিক জাতীয়তাবাদী ব্যঙ্গ বা কার্টুন চিত্র। আধুনিক জাতীয়তাবাদী ব্যঙ্গ বা কার্টুন চিত্রের জনক কাকে বলা হয়? অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, যতীন্দ্রনাথ ঠাকুর না গগনেন্দ্রনাথ ঠাকুর? কি হবে? ব্যঙ্গচিত্র যখনই আমরা দেখি তখন তার উত্তর কি হয়? গগনেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে। আর আধুনিক চিত্রকরের জনক কাকে বলা হয়? ভারতের আধুনিক চিত্রকলার জনক কাকে বলা হবে? অবনীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়। আর ব্যঙ্গচিত্র হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুর। ক্লিয়ার হয়েছে? তারপর দেখো, অনেকবার আমি এটাকে নিয়ে আলোচনা করেছিলাম। বিদ্যাহারাবলী গ্রন্থটি রচনা করেন। বিদ্যাহারাবলী গ্রন্থটি কে রচনা করেন? জন গিলখ্রিস্ট, উইলিয়াম উইলসন, জন কেরি, ফেলিক্স কেরি? ঠিক আছে। কি উত্তর হবে? ফেলিক্স কেরি। উইলিয়াম কেরির পুত্র ফেলিক্স কেরি যে গ্রন্থ রচনা করেছিলেন তার নাম হচ্ছে বিদ্যাহারাবলী। ক্লিয়ার হয়েছে? তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, গিলখ্রিস্ট পুরস্কার ভারতে কে পেয়েছিলেন? ক্লিয়ার? বসু বিজ্ঞান মন্দির, বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন। তাহলে আমরা যদি দেখি, জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করছে কবে? 1917 খ্রিস্টাব্দে। সবাই নোট ডাউন করবে, ঠিক আছে। 1917 খ্রিস্টাব্দে তিনি বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করছেন। তিনি কোন সাবজেক্টের শিক্ষক ছিলেন? গণিত শাস্ত্রে, রসায়ন শাস্ত্রে, পদার্থবিদ্যা না প্রাণীবিদ্যা? তোমরা জানো ভালোভাবেই, পদার্থবিদ্যা। তিনি কেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করছেন, তাই না? তিনি বেতার তরঙ্গ আবিষ্কার করছেন, রেডিও তরঙ্গ আবিষ্কার করছেন। তাহলে জগদীশচন্দ্র বসুর কৃতিত্বগুলো এগুলোই। ভারতীয় বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয়? ভারতীয় যে বিজ্ঞান চর্চা আমাদের এখন প্রচার প্রসার লাভ করছে, তাহলে সেটার জনক কাকে বলা হয়? মহেন্দ্রলাল সরকারকে, স্যার আশুতোষ মুখার্জিকে, তারকনাথ পালিতকে, রাসবিহারী ঘোষকে? কাকে বলা হয়? মহেন্দ্রলাল সরকারকে। IACS এর প্রতিষ্ঠাতা ছিলেন 1876 খ্রিস্টাব্দে। বোঝা গেল? 1876 খ্রিস্টাব্দে IACS প্রতিষ্ঠা করেছিলেন মহেন্দ্রলাল সরকার। তাকেই আমরা ভারতীয় জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলি। স্যার আশুতোষ মুখার্জিকে কি বলা হয়? বাংলার বাঘ বলা হয়। কি বলা হয়? বাংলার বাঘ বলা হয়। ক্লিয়ার? তারকনাথ পালি, রাসবিহারী ঘোষ এরা হচ্ছে আমাদের বিজ্ঞান চর্চা বা বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠা করার সময় যে জমিগুলো দান করতেন, ইনারাই ছিলেন। বোঝা গেল? গিরনি কামগার ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল কবে? গিরনি কামগার ইউনিয়ন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1918, 1922, 1928, 1932? কি হবে? 1928 খ্রিস্টাব্দে। আচ্ছা, 1922 কেন বিখ্যাত? 1922 হচ্ছে চৌরি চৌরা ঘটনা। ঠিক আছে। চৌরি চৌরা নামক যে হত্যাকাণ্ড ঘটেছিল 5ই ফেব্রুয়ারি, সেই ঘটনাটাকে আমরা কি বলি? সেটাকে আমরা 1905 যে চৌরি চৌরা হত্যাকাণ্ড 1922 5ই ফেব্রুয়ারি ঘটেছিল। ক্লিয়ার হয়েছে? তারপর দেখো, মিরার ষড়যন্ত্র মামলা 1929 খ্রিস্টাব্দ হয়েছিল। কাদের বিরুদ্ধে হয়েছিল মিরার ষড়যন্ত্র মামলা? 33 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। 33 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তার মধ্যে 3 জন হচ্ছে আমাদের বিদেশি ছিল। ঠিক আছে। বেঞ্জামিন ব্রাডলি, ফিলিপ স্প্রেড আর মিস্টার হ্যাচিনসন। এই 3 জন হচ্ছে আমাদের ইংরেজ ছিল। আর বাকি সবই শ্রমিক দলের নেতারা ছিলেন। শ্রমিক নেতাদের বিরুদ্ধে এটা লড়াই করা হয়েছিল বা এই মিরার ষড়যন্ত্র মামলাটা করা হয়েছিল। সালটা কবে বলেছিলাম? দেখো, 1929 খ্রিস্টাব্দে। তাহলে 1929 খ্রিস্টাব্দে মিরার ষড়যন্ত্র মামলা হচ্ছে। কতজনের বিরুদ্ধে হয়েছিল? 33 জন। তার মধ্যে 3 জন কিন্তু ইংরেজ ছিল, এটা ভালোভাবে মাথায় রাখবে। ঠিক আছে। 3 জনের মধ্যে কি কি নাম বললাম? বেঞ্জামিন ব্রাডলি, ফিলিপ স্প্রেড আর মিস্টার হ্যাচিনসন। তাহলে এই 3 জন হচ্ছে কি আমাদের বিদেশি ছিলেন, বাকি সব ভারতীয় ছিল। তাজখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। তাজখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?
1920, 1925, 1917, 1924। কি উত্তর হবে? 1920 খ্রিস্টাব্দে। রাশিয়ার তাসখণ্ডে আর কে প্রতিষ্ঠা করছেন? মানবেন্দ্রনাথ রয়, এম এন রয়, ঠিক আছে, এম এন রয়। তাহলে এই যে এম এন রয় মানে মানবেন্দ্রনাথ রয় হচ্ছে রাশিয়ার তাসখণ্ডে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হচ্ছে। আর 1925 খ্রিস্টাব্দেও প্রতিষ্ঠিত হবে। এটা কোথায় হবে? কানপুরে হবে। কোথায় হবে এটা? কানপুরে হবে। আর কে করবে এটা? সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার করবেন। এই জন্য আমরা জানি কমিউনিস্ট পার্টিকে, কোন পার্টিকে? কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয়। কি বলা হয়? কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয়। ক্লিয়ার হয়েছে? মাদার আই বো টু দি, মাদার আই বো টু দি শিরোনামে বন্দে মাতরম গানটি ইংরেজি অনুবাদ কে করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ না অরবিন্দ ঘোষ? এই যে মাদার আই বো টু দি, এই গ্রন্থটা ইংরেজি অনুবাদ করেছিলেন অরবিন্দ ঘোষ। কে করেছিলেন? অরবিন্দ ঘোষ। এটা রচনা করেছিলেন আমরা জানি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কিন্তু এটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন অরবিন্দ ঘোষ। কোন নামে? মাদার আই বো টু দি নামে। সর্বপ্রথম জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেন কে? জাতীয় শিক্ষা প্রথম কথাটি কে ব্যবহার করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, রথীন্দ্রনাথ ঠাকুর না প্রসন্ন কুমার ঠাকুর? কি উত্তর হবে? প্রসন্ন কুমার ঠাকুর। আশা করি সবাই এই 10টি প্রশ্নের উত্তর ভালোভাবে বুঝতে পেরে গেছো। কোথাও ডাউট থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। বিভাগ খতে দেখো কি বলেছে, স্তম্ভ মিলানো আছে। ডন সোসাইটি, ডন সোসাইটি, এখানে এই ডন মানে সেই ডন নয়, এটা ডন সোসাইটির নাম দেওয়া হয়েছিল। ডন মানে হচ্ছে ভোর, যে ডন, DAWN, ডন। এই ডন সোসাইটি, ডন মানে ভোর, ভোরের আলোকে বলা হয় ডন। তো সেই ডন সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল কার দ্বারাই? সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারাই। ঠিক আছে, সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারাই। কবে হয়েছিল এটা? 1902 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে হয়েছিল এটা? 1902 খ্রিস্টাব্দে। সবাই কিন্তু ভালোভাবে নোট ডাউন করে। ন্যাশনাল পেপার কাকে বলা হয় বা ন্যাশনাল মিত্র কাকে বলা হতো? এটা আমাদের নবগোপাল মিত্রকে। ওয়ার্কার্স এন্ড পেজেন্ট পার্টির সাথে যুক্ত কে ছিলেন? মুজাফফর আহমেদ। ওয়ার্কার্স এন্ড পেজেন্ট পার্টি 1927। ঠিক আছে, তারপরে ম্যাপ তোমরা জানো, এটা আমরা অনেকবারই করেছি, যে ঝাঁসি, গোয়া, বারদৌলি সত্যাগ্রহ। ঝাঁসি কোথায় আছে তোমরা জানো? লখনৌ, ঝাঁসি। ভারতে পর্তুগিজের প্রথম ছাপাখানা গোয়া, এটা তো সবাই জানো। বারদৌলি হচ্ছে গুজরাটে আছে। বারদৌলি কোথায় আছে? গুজরাট। ক্লিয়ার হয়েছে? আর বারদৌলি সত্যাগ্রহ কবে হবে তোমরা ভালোভাবেই জানো। কবে হবে? 1928 খ্রিস্টাব্দে। কবে হবে এটা? 1928 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? তারপর দেখো কি বলেছে, 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছে। জমিদার সভার ভারত সভার মধ্যে পার্থক্য বলেছে। বাংলার গুড়েরমা কাকে বলা হয়েছে? ঔপনিক শিক্ষা ব্যবস্থা ত্রুটি কি জিজ্ঞেস করেছে। মোপলা বিদ্রোহ, বিরাট ষড়যন্ত্র মামলা, এগুলো সব আমরা পিপিটির মাধ্যমে আলোচনা করব। দেখো বুঝতে পারছো? আশা করি এটা বুঝতে পারছো। দেখতে পাচ্ছ, ঠিক আছে। ঠিক আছে, আশা করি দেখা যাচ্ছে। দেখো কি বলেছে, জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লিখতে বলেছে। ঠিক আছে, তো জমিদার সভা আমরা কি জানি কবে প্রতিষ্ঠিত হবে? কবে প্রতিষ্ঠিত হবে? 1838 খ্রিস্টাব্দে। ভারত সভা কবে হবে? 1876 খ্রিস্টাব্দে। এটা একটা পুরো পার্থক্য। ঐক্যবদ্ধ আন্দোলনের উদ্দেশ্যে জমিদার সভা ভারত সভা গড়ে উঠলেও উভয় প্রতিষ্ঠানের মধ্যে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। তো জমিদার সভা ভারত সভার মধ্যে যে পার্থক্য, সেটা হচ্ছে ব্যাপ্তি নিয়ে পার্থক্য। জমিদার সভা মূলত বাংলা, বিহার আর উড়িষ্যার মধ্যেই সীমাবদ্ধ ছিল। আর ভারত সভা সমগ্র বাংলা, লখনৌ, মিরাট, লাহোর প্রভৃতি স্থানে ভারত সভা শাখা ছিল। লক্ষ্য যদি জিজ্ঞেস করা হয়, কি লক্ষ্য আছে? জমিদার সভা জমিদার বা ধনী শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য সৃষ্টি হয়েছিল। আর ভারত সভার মূল লক্ষ্য ছিল হচ্ছে দেশের জনগণকে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে সামিল করা। এই দুজনের মধ্যে নীতিগত পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, জমিদার সভা এবং। আচ্ছা, জমিদার সভা কে প্রতিষ্ঠা করেন? রাধাকান্ত দেব, দেবেন্দ্রনাথ ঠাকুর, এরা সবাই আছেন। ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, এরা সব আছেন। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে, কাকে কেন বাংলার গুটেনবার্গ বলে অভিহিত করা হয়? বাংলার গুটেনবার্গ, তাহলে গুটেনবার্গ নিশ্চয়ই অন্য কোথাও আছেন। কোথায় আছেন? জার্মানিতে আছেন। কোথায় আছেন? জার্মানি মেইন শহরে একজন বিখ্যাত মুদ্রাকার ছিলেন, তার নাম হচ্ছে জোহানেস গুটেনবার্গ। তিনি আধুনিক মুদ্রণ যন্ত্রের আবিষ্কার করেছিলেন বলে তাকে আমরা আধুনিক মুদ্রণ যন্ত্রের জনক বলি। সেই যন্ত্রটা যখন আমাদের ভারতে আসছে পর্তুগিজের দ্বারা গোয়া শহরে 1556 খ্রিস্টাব্দে, তারপরে আমরা জানি গোটা ভারতে তার ছাপাখানার বিস্তার শুরু হতে থাকবে। তো সেই সময় আমরা বাংলায় ইংরেজদের দ্বারাই, চার্লস উইল কিনসনের দ্বারাই একটি ছাপাখানা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলাম এবং সেটা সফল হয়েছিল। তাহলে সেই 1778 খ্রিস্টাব্দে বাংলার
যে হুগলি জেলার চুঁচুড়াতে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন চার্লস উইলকিন্স, এবং তাকে সাহায্য করতে আমাদেরই একজন বাঙালি ব্যক্তি যার নাম পঞ্চানন কর্মকার, তিনি মুদ্রিত বাংলার যে হরফ সেটা তিনি তৈরি করে দিয়েছিলেন। আর এই যে কাজের জন্য জোহানেস গুটেনবার্গ, আমাদের এই চার্লস উইলকিনসনকে কি বলা হয়? বাংলার গুটেনবার্গ বলা হয়। বাংলা ভাষার বিকাশে চার্লস উইলকিন্স এর অবদান অনস্বীকার্য। চার্লস উইলকিন্সকে বাংলার গুটেনবার্গ আখ্যা দেওয়া হয়েছিল কারণ জার্মানিতে প্রথম সঞ্চালনযোগ্য মুদ্রাক্ষর প্রবর্তন করে আলোড়ন ফেলে দেন গুটেনবার্গ, ঠিক তেমনই বাংলায় প্রথম সঞ্চালনযোগ্য বাংলা মুদ্রাক্ষর সৃষ্টি করেন চার্লস উইলকিন্স, তাই তাকে বাংলার গুটেনবার্গ বলা হয়। তারপর দেখো কি বলেছে, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? দেখো, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা হচ্ছে ইংরেজি মাধ্যম, সরাসরি কথা। আমরা ধরো সাধারণ মানুষ গ্রাম্যগঞ্জ থেকে যদি উঠে আসি, তাহলে আমরা যে ভাষায় কথা বলি সেটা হচ্ছে বাঙালি ভাষা বা বাংলা ভাষা। তাহলে সেই বাংলা ভাষাতে যখন আমরা কথা বলছি, তাহলে আমাদের পড়াশুনো সবকিছু বাংলা ভাষাতেই হচ্ছে। কিন্তু আমাদের উপর জোর করে যদি ইংরেজি ভাষা চাপিয়ে দেওয়া হয় ছোট থেকেই, তাহলে আমরা হয়তো সার্বঙ্গীন যে বিকাশ সেটা আমাদের মধ্যে ব্যাহত হতে থাকবে। কারণ আমরা যে মাতৃভাষায় মা বলতে শিখেছি, সেটাকে মাদার বলতে গেলে আমাদের একটু সমস্যা হবে, কারণ আমাদের আশেপাশে সবাই কিন্তু মা বলেই ডাকে। তাহলে সেখান থেকে যদি আমাদের শিক্ষা ব্যবস্থাকে যদি মাদার বলতে বলা হয়, তাহলে সেখানে আমরা একটু দ্বিধাবোধ করবো বাচ্চাদের মধ্যে। বড়রা তাও ঠিক আছে, বাচ্চাদের মধ্যে এই সমস্যাটা দেখা দিতে পারে। তাহলে সেই সার্বঙ্গীন বিকাশ আমরা দেখতে পাচ্ছি সেখানে ব্যাহত হয় ওই আমাদের ঔপনিবেশিক শিক্ষায়, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে, এখানে বেশিরভাগ মানুষ হচ্ছে উচ্চবিত্ত মানুষ, তারা সুযোগ পেত। গ্রামগঞ্জের মানুষ খুব কম সংখ্যক এখানে সুযোগ পেতেন। ক্লিয়ার? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ, ইংরেজরা প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ। উচ্চবিত্তদের জন্য শিক্ষা আমরা যদি দেখেছি, তাহলে সমাজে উচ্চ শ্রেণীর মানুষ, এখানে বিরাট সংখ্যক সাধারণ ভারতীয় জনগণ নিরক্ষরই থেকে যায়। আর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা উচ্চ শিক্ষার মাধ্যম ছিল ইংরেজি। ইংরেজি মাতৃভাষা সেখানে ছিল অবহেলিত। যান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, এই যান্ত্রিক শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত স্বাভাবিক বিকাশের কোনো ব্যবস্থা ছিল না। তাহলে এটাই হচ্ছে প্রবলেম। তারপর দেখো কি বলেছে, মোপলা বিদ্রোহ। মোপলা 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 কাদের বলা হয়? মোপলা হচ্ছে মালাবার উপকূলের মুসলিম কৃষকদেরকে মোপলা বলা হতো। তারা অত্যাচারিত হয়েছিল কাদের দ্বারাই? জেনমি নামক জমিদারদের দ্বারাই। তাহলে মালাবার উপকূলে যারা জমিদার ছিল তাদেরকে জেনমি বলা হতো। তাহলে সেই জেনমিদের দ্বারাই আমরা দেখব যে এই মোপলাদের উপর প্রচুর পরিমাণে অত্যাচার হবে। তাহলে সেই অত্যাচারের প্রতিবাদে এরা কি করবে? বিদ্রোহ করবে। প্রাথমিকভাবে এটা ধার্মিক বিদ্রোহ, প্রাথমিকভাবে এটা কৃষক বিদ্রোহ হলো, পরবর্তীকালে সেটা ধার্মিক বিদ্রোহের রূপ নিয়ে নেয়। কারণ ইয়াকুব হাসান থেকে শুরু করে সবাই, ঠিক আছে, এদের নেতা ছিল কে? ইয়াকুব হাসান। সেই ইয়াকুব হাসান থেকে শুরু করে বেশিরভাগ নেতারাই, তারা হিন্দুদের যে জমিদাররা ছিল তাদের বাড়ি, তাদের মন্দির, এগুলো সব আহ লুটপাট করা থেকে শুরু করে সেই দিকেই, মানে ওই ভাঙচুরের দিকেই অগ্রসর হচ্ছিল। তার জন্য এটা প্রাথমিকভাবে কৃষক আন্দোলন হলেও পরবর্তীকালে সেটা ধার্মিক আন্দোলনের রূপ নিয়ে নেয়, ঠিক আছে। তার জন্য এটা ইংরেজরা আমরা দেখি যে নির্মম ভাবে এটাকে প্রতিহত করে। এটি কবে হয়েছিল? 1921 খ্রিস্টাব্দে হয়েছিল। অসহযোগ আন্দোলনের সময় যেসব আঞ্চলিক কৃষক আন্দোলন হয়, মোপলা বিদ্রোহ ছিল তাদের মধ্যে অন্যতম। মোপলা বিদ্রোহের কারণ হচ্ছে মালাবার অঞ্চলে মুসলিম কৃষক সম্প্রদায় মোপলারা 1921 খ্রিস্টাব্দে জমিদার শ্রেণীর শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তাহলে জমিদার শ্রেণীকে আমরা কি বলতাম? জেনমি বলতাম। কি বলতাম? জেনমি, ঠিক আছে। তাহলে জেনমি বলতাম। তাহলে সেই জেনমিদের অত্যাচারে তারা দীর্ঘদিন ধরে অত্যাচারিত হচ্ছিল। দীর্ঘদিন অন্যায় ও সামন্ততান্ত্রিক শোষণ তো ছিলই, এর সঙ্গে যুক্ত হয়েছিল খলিফাকে তার হিতরাজ্যে পুনঃপ্রতিষ্ঠা করার ধর্মীয় উন্মাদনা এবং ইংরেজ বিরোধী অসহযোগ আন্দোলনের ঢেউ। তাহলে এইগুলো আমরা দেখতে পাচ্ছি। আবার সেই মিরাট ষড়যন্ত্র মামলা 1929 খ্রিস্টাব্দে, আমরা আগেও বলেছি যে 1929 খ্রিস্টাব্দে যে শ্রমিক কৃষকদের বিরুদ্ধে যে মামলা হয়েছিল তাকে আমরা মিরাট ষড়যন্ত্র মামলা বলি। এটা 1929 খ্রিস্টাব্দে 20 মার্চ শুরু হয় এবং 33 জন কমিউনিস্ট নেতাকে এখানে গ্রেপ্তার করে নেওয়া হয়। ক্লিয়ার হয়েছে? উদ্যোগে দেশব্যাপী যে শিল্প ধর্মঘট অনুষ্ঠিত হতে থাকে, শঙ্কিত সরকার কমিউনিস্টদের প্রতিরোধ করার জন্য কেন্দ্রীয় আইনসভা জননিরাপত্তা বিল ও শিল্প বিরোধী বিল নামে দুটি দমনমূলক বিল উত্থাপন করেন। এই বিলের পাশের ফলে 1929 খ্রিস্টাব্দে 20 মার্চ সরকার 33 জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করে। তো সেই গ্রেপ্তার করে আমরা দেখি, গ্রেপ্তার করার ফলে তাদের বিরুদ্ধে যে মামলা শুরু করে তার নাম হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলা। ক্লিয়ার হয়েছে? বুঝা গেল? তাহলে এতদূর পর্যন্ত 2 নম্বরে যতগুলো প্রশ্ন ছিল আমরা দেখে নিয়েছি। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা থাকে আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে? কিভাবে জানাবে? কমেন্ট করে জানাবে। হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? দেখো, হিন্দু মেলা, হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করে? নবগোপাল মিত্র। কে করেছিল?
নবগোপাল মিত্র। ঠিক আছে, আর সম্পাদক ছিল আমাদেরকে জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর। ভারতীয়দের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে মেলার গুরুত্ব অপরিসীম। চৈত্র মেলা বা হিন্দু মেলা বাঙালির সামাজিক, সাংস্কৃতিক ও জাতীয়তাবাদী চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বাংলা বছরের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিনে এই মেলা অনুষ্ঠিত হয়, হতো বলে একে চৈত্র মেলাও বলা হয়। পরে মেলার আয়োজকগণ চৈত্র মেলার পরিবর্তন করে হিন্দু মেলা নামকরণ করেন। তো 1867 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়েছিল নবগোপাল মিত্রের দ্বারা। নবগোপাল মিত্র রাজনারায়ণ বসু হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন। ঠাকুর বাড়ি সত্যেন্দ্রনাথ ঠাকুর, গণেন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথ ঠাকুর এই মেলার আয়োজনে সাহায্য ও সহযোগিতা করে। উদ্দেশ্য কি ছিল দেখো, হিন্দুদের ঐক্যবদ্ধ করা, আত্মনির্ভর ভারত গড়ে তোলা, হস্তশিল্পে উৎসাহ দান, সাহিত্য চর্চায় উৎসাহ দান। ক্লিয়ার? দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ। তাহলে হিন্দুদের ঐক্যবদ্ধ করা, আত্মনির্ভর ভারত গড়ে তোলা, হস্তশিল্পে উৎসাহ দান, সাহিত্য চর্চায় উৎসাহ দান, বাঙালির হীনমন্যতা দূর করা, শরীর চর্চায় উৎসাহ দেওয়া প্রভৃতি। এগুলো হচ্ছে তাদের মূল মূল কাজ, উদ্দেশ্যগুলো। তাহলে ধর্ম কার্যাবলীর মধ্যে ধর্ম ইতিহাস বিষয়ক বক্তৃতা, ছাত্রদের ব্যায়াম প্রদর্শনী, মেলা, গান বাজনা, ফল ফুল প্রদর্শনী, সূচির শিল্প, মাটি জিনিসপত্রের প্রদর্শনী, প্রবন্ধ প্রতিযোগিতা ইত্যাদি এই মেলায় অনুষ্ঠিত হতো। মেলা প্রাঙ্গণে ফুল পাতা, বিভিন্ন পতাকা সাজানো থাকতো, শোভাযাত্রা করে অনেকেই মেলায় আসতেন। 1867 থেকে 1880 খ্রিস্টাব্দের মধ্যে মোট 14 বার এই মেলাটা হয়েছে। জিজ্ঞেস করবে কতবার হয়েছিল? 14 বার হয়েছিল। এই ক্ষেত্রে মেলার বিশেষ অবদান ছিল সত্যেন্দ্রনাথ ঠাকুরের লেখা মিলে সব ভারত সন্তান। তাহলে এই যে যদি প্রশ্ন করে যে মিলে সব ভারত সন্তান কার লেখা, তাহলে এটা উত্তর হবে কি? সত্যেন্দ্রনাথ ঠাকুরের লেখা। ঠিক আছে, এই গান জাতীয় সঙ্গীতের মতো দেশাত্মবোধ জাগিয়ে তোলে। বাংলা ভাষায় শ্রেষ্ঠ রচনার জন্য পুরস্কারের ব্যবস্থা বাংলা ভাষায় শ্রেষ্ঠ রচনার জন্য পুরস্কারের ব্যবস্থা সাহিত্যের ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে। মেলায় হাতে তৈরি জিনিসপত্র প্রদর্শনী হতো, ফলে শিল্পী ও কারিগররা উৎসাহ পায়। মেলায় আয়োজকরা ন্যাশনাল পেপারের মাধ্যমে, এই যে ন্যাশনাল পেপার নবগোপাল মিত্রেরই, জাতীয়তাবাদের প্রথা প্রচার করেন। বাংলার মুদ্রণ ব্যবসাতে ইউ রায় অ্যান্ড সন্স এর উদ্যোগের পরিচয় দাও। মানে আমরা নরমালি দেখতে গেলে ছাপাখানার বিকাশে ইউ রায় অ্যান্ড সন্স এর কথা বলা হচ্ছে। বাংলার মুদ্রণ ব্যবসার ক্ষেত্রে প্রাথমিক উদ্যোগী ছিলেন ইউরোপীয়রা, কিন্তু অল্পকালের মধ্যেই মুনাফার লোভে বহু দেশীয় শিল্পী উদ্যোগী এই ব্যবসাতে এগিয়ে আসেন। মধ্যবিত্ত বাঙালিরাও মুদ্রণ ব্যবসাতে অংশ নেন। এর মধ্যে শিশু সাহিত্যিক হিসেবে সুপরিচিত উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ইউরাইন সন্স এর উল্লেখযোগ্য। মুদ্রণ ব্যবসাতে ইউরাইন সন্স এর উদ্যোগের পরিচয় হচ্ছে ইউরাইন সন্স প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বিদেশ থেকে মুদ্রণ যন্ত্র এনে 1895 খ্রিস্টাব্দে ছাপাখানা প্রতিষ্ঠা করেন, তার নাম ইউরাইন সন্স সন্স নামকরণ করেন ইউরাইন সন্স। প্রথমে এর ঠিকানা ছিল 38/1 শিবনারায়ণ দাস লেন, কলকাতা। ঠিক আছে, উপেন্দ্র কিশোর রায় উপেন্দ্র কিশোরের কাঠের ব্লক তৈরি করে ছেলেদের রামায়ণ গল্পটি প্রকাশ করেন, কিন্তু ছাপার মান খুব খারাপ হয়। তারপর তিনি ওই বিষয়ে পড়াশোনা পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। ইংল্যান্ড থেকে প্রয়োজনীয় বইপত্র যন্ত্রপাতি আনেন, তারপর হাফটন ও রঙিন ব্লক তৈরি করে প্রসেস বিদ্যার মাধ্যমে, যে প্রসেস বিদ্যার মাধ্যমে উন্নতি ঘটান, ফলে ছবি ও ছাপার গুণমান ভালো হয়। ইউরাই সন্স পুনর্গঠন করতে হয়েছিল। উপেন্দ্র কিশোরের পুত্র 1896 খ্রিস্টাব্দে 25 নভেম্বর অমৃত বাজার পত্রিকায়, কোন পত্রিকায় দেখো কি বলেছে, অমৃত বাজার পত্রিকায় প্রকাশিত একটি বিজ্ঞাপন সুকুমার রায় ফটোগ্রাফি ও প্রিন্টিং টেকনোলজিতে উচ্চশিক্ষার জন্য লন্ডনে যান। সেখানে স্কুল অফ ফটো এনগ্রেভিং অ্যান্ড লিথোগ্রাফিতে ভর্তি হন। শিক্ষা শেষে তিনি দেশে ফিরে এসে পারিবারিক ছাপাখানায় আমূল পরিবর্তন করেন, সেটিকে 100 গড়পড়তা রোডে স্থানান্তরিত করেন 1913 খ্রিস্টাব্দে। ওই বছরই তার সম্পাদনায় প্রকাশিত হয় সন্দেশ পত্রিকা। ঠিক আছে, যদিও বা সন্দেশ পত্রিকাটি কাজ ছিল উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পুনর্গঠনের ফলে ছাপাখানার মুদ্রণ দক্ষতা বেড়ে যায়। ক্রমশ বিখ্যাত মুদ্রণ সংস্থা হ্যাকার, পিঙ্ক অ্যান্ড কোম্পানি এর প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে ইউরাইন সন্স। বাণিজ্যিক কাজের সঙ্গে নিজস্ব প্রকাশনার কাজও করে চলে এই সংস্থা। এখান থেকেই প্রকাশিত হয় ছেলেদের মহাভারত, টুনটুনি বই, গোপীগাইন, বাঘাবাইন প্রভৃতি গ্রন্থ। কেবল আর্থিক মুনাফার জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ইউরাইন সন্স প্রতিষ্ঠা করেননি। ছাপার প্রযুক্তি ও রঙিন ছবির ক্ষেত্রে তিনি মৌলিক অবদান রাখেন। এর পাশাপাশি নিজের লেখা গ্রন্থগুলির প্রকাশনাও করেন। ফলত ইউরাই সন্স দক্ষিণ এশিয়ার একটি বিশিষ্ট ছাপাখানা রূপে আত্মপ্রকাশ করে। ক্লিয়ার? এটাই তার অবদান। তারপর দেখো কি বলেছে, বুঝতে পেরেছো?
এইগুলো বোঝার মানে তোমরা আশা করি পড়েছো ভালোভাবেই। এগুলো হচ্ছে নোট ডাউন করে নিবে। একা আন্দোলন সম্পর্কে কি বলেছে? একা আন্দোলন। একা কথার অর্থ হচ্ছে একতা। আমাদের একতাই বল বলা হয়। তাহলে একা হচ্ছে কি? একতা। তাহলে সেই একতা, একতা কোথায় হয়েছিল? যুক্তপ্রদেশে। যুক্তপ্রদেশ। তাহলে একা আন্দোলন কোথায় হয়েছে? যুক্তপ্রদেশ। তো যুক্তপ্রদেশে যে আন্দোলন হচ্ছে কৃষকদের দ্বারাই, সালটা হচ্ছে কবে? ১৯২১ সাল নাগাদ। কত? ১৯২১-২২। এই সময় কৃষকরা যে আন্দোলন করছে তাকে আমরা একা আন্দোলন বলি। অসহযোগ খিলাফত আন্দোলনের সময় উত্তরপ্রদেশে তখনকার যুক্তপ্রদেশ সমাজের নিম্নবর্গের কৃষকদের নিয়ে একটি কৃষক আন্দোলন গড়ে ওঠে, যা একতা বা একা আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাসি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। এর পরীক্ষায় এসে গেছে মাধ্যমিক পরীক্ষায়। একা আন্দোলনের কারণগুলো যদি দেখি, তাহলে দেখো নির্ধারিত খাজনার চেয়ে ৫০% অতিরিক্ত খাজনা তাদের উপর আরোপ করা হয়েছিল। খাজনা আদায়কারীদের নিপীড়ন, বাটাই বা উৎপন্ন শস্যের বদলে নগদ অর্থে করদান করতে বলা হয়েছে। তালুকদারদের অত্যাচার হয়েছে। এই সময় অসহযোগ ও খিলাফত আন্দোলন শুরু হয়। এই সুযোগে একা আন্দোলন কংগ্রেসের সমর্থন লাভ করে। আর কোন কোন জায়গায় হয়েছে? হরদই, সীতাপুর, বরাইচ জেলায় আন্দোলন ছড়িয়ে পড়ে। শপথ গ্রহণ অনুষ্ঠান একা আন্দোলন পরিচালনার সময় আন্দোলনের নেতা কর্মীরা মাঝে মাঝে সভা করত। এই সভায় ধর্মীয় আচার আচরণ রীতিনীতি পালন করা হতো। একজন পুরোহিত সবাই পৌরোহিত্য করতেন এবং উপস্থিত কৃষকরা শপথ নিতেন। কি নিতেন তারা? তারা কেবল সরকার নির্ধারিত খাজনা দেবে, অতিরিক্ত কোনো খাজনা দেবে না। জমিদার জমি থেকে কৃষকদের উচ্ছেদ করলেও কৃষক জমি ছাড়বে না। কৃষকেরা জমিদারদের বেগাশ্রম দেবে না। পঞ্চায়েতের সিদ্ধান্ত মেনে চলবে। এইগুলো হচ্ছে তাদের মূল দাবি। কার্যকলাপ যদি আমরা দেখি, একা আন্দোলনের নেতারা নিজস্ব পথে চলেন। তারা জাতীয় আন্দোলনের নেতাদের পরামর্শ নেন বা নিয়ম মানেননি। মাদারিপাসি জেলা শাসককে হত্যা এবং ইংরেজ শাসকদের বিতাড়িত করার ডাক দেন। ফলে কৃষকরা দল বেঁধে স্থানীয় জমিদারদের বাড়ি আক্রমণ করে। তারা ইংরেজদের আক্রমণ করে হুমায়ুন অঞ্চলে সংরক্ষিত বনভূমিতে আগুন ধরিয়ে দেয়, খাজনা দেওয়া বন্ধ করে দেয়। তার মানে পরবর্তীকালে আমরা দেখছি যে এটি একটি শুধুমাত্র কৃষক বিদ্রোহ বা কৃষক আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এরা ইংরেজ বিরোধী আন্দোলনের দিকে এবং ইংরেজকে মানে ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য তারা অগ্রসর হয়েছিল। ক্লিয়ার হয়েছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। কোথাও ডাউট থাকবে না আশা করি। আজকের মতো এখানেই। পরবর্তী ক্লাস আবার দেখা।